সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বুধবার। তবে জানো তো, আজকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি। আজকে উঠেছি প্রায় ধরো 6:30 বাজতে যাবে। তখন কি বলো তো, কদিন ধরে না শরীরটা একদমই ভালো যাচ্ছে না, তার মধ্যে প্রচণ্ড কোমরের যন্ত্রণা, আর সারাদিন ঘুমানোর পরও না আমার শুধু ঘুম পাচ্ছে। তো সেই জন্য বলতে পারো না, আজকে আর সকাল সকাল উঠে সমস্ত কিছু করিনি। তো 6:30টার সময় উঠেছি, উঠে না সোজা গিয়ে আগে বাসি কাজটা সেরে তারপরে ফ্রেশ হয়ে এইবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। চোখে মুখে জলটা দেওয়া হয়ে গেলে না অনেকটা ফ্রেশ লাগে। তো সব কিছুর মধ্যে তোমরা তো জানো সকালবেলা ছাদে না উঠলে আমার হয় না, তো সকালবেলা ছাদেও চলে এসেছিলাম। তবে জানো তো, বৃষ্টির জল পেয়ে গাছগুলো ভালো করে বাড়লেও কোনো গাছে না দেখো সেরকম কোনো ফুল নেই। কবে যে গাছগুলোতে আবার আগের মতো করে ফুল ফুটবে সেটাই ভাবছি। তবে এই বৃষ্টির জল পেয়ে এই যে টাইম ফুল গাছগুলো আছে, এগুলোতে দেখছি 2-1টা করে ফুল ফুটছে। আর এই যে আকন্দ গাছটা, এটাতে দেখলাম কুড়িগুলো বেশ ভালো বড় হয়েছে, ওপরেও 4টে কুড়ি হয়েছে, নিচের দিকেও 4টে কুড়ি হয়েছে। তো এত কিছু না থাকার মধ্যে এইটা যে হয়েছে বেশ ভালোই লাগছিল দেখে। তো তারপর প্রত্যেক দিনে যেরকম থাকে, সকালবেলা সমস্ত কাজ সেরে আগে চলে আসতে হয় রান্নাঘরে, নাহলে কৌশিকের টিফিন করতে লেট হয়ে যাবে। আর আজকে তো উঠেও ছিলাম লেট করে। তো দেখো, ওদিকে একদিকে বসিয়ে দিলাম ভাত, আর একদিকে কৌশিকের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর কি ঘরে না আজকে একটাই ছিল, তো আর বেশি করে বসাতে পারলাম না। পরে যেন আবার 1 রাউন্ড ডিম সিদ্ধ বসাতে হবে, কারণ আজকে লাঞ্চে ডিমের কারিই করব। তবে করব সেটা একটু অন্যভাবে, আর সেই রেসিপি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই আইডিয়াটা আর কি, যে রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একদমই মার কাছ থেকে পেয়েছি, আর খেতে দুর্দান্ত হয়েছিল। তো চলো ভিডিওর মাঝখানে সেগুলো শেয়ার করে দেবো। আর ওদিকে আগের দিন দেখলে না ঝিঙে এনেছিলাম, ঝিঙেগুলো এত সুন্দর আর টাটকা ছিল যে ওগুলোকে আর ফ্রিজে রেখে বাসি করতে ইচ্ছা করলো না। তো ভাবলাম আজকে না ঝিঙে আর আলু দিয়ে একটা তরকারি করি। সচরাচর দেখবা ঝিঙে আর আলু দিয়ে কিন্তু আমরা পোস্তই খাওয়া হয় বেশি। আমি এখনও কোনোদিন এইভাবে ঝিঙে আলুর তরকারি খাইও নি, প্লাস করা তো অনেক দূরের কথা। তো আজকে প্রথম করলাম। তবে রেসিপিটা একদমই আমার না ইউটিউব থেকে দেখেই তারপরে করলাম। যে সবসময় কি পোস্ত দেওয়া সম্ভব বলো? পোস্তর এত দাম, আর চটজলদি সকালবেলা যদি এরকম একটা ঝিঙে দিয়ে তরকারি করা যায় না, খুব তাড়াতাড়ি হয়েও যায়। কারণ দেখবে আলু গলতে খুব একটা বেশি সময় লাগে না, ঝিঙে তো সময় লাগে না, তো তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যাবে। তো ওদিকে ঝিঙে আলুর তরকারিটা বসিয়ে দিয়ে এইদিকে চলে এলাম হচ্ছে শাক কাটতে। তো সকালবেলা আজকে ওকে ভাতের সাথে শাক ভাজা দেবো, তো সেই জন্য এখানে ঝিঙে আলুর তরকারিটা নামিয়ে দিয়েই একদম ঝটাপট শাক ভাজাটাকে বসিয়ে দিয়েছি। ফ্রিজে না আগের দিন অনেকটাই কলমির শাক এনেছিলাম, তো সেটা তো সমস্তটা ধরা ছিল। আর জানো তো, এখন তো বৃষ্টি হচ্ছে, কলমির শাক আর কি মনে হয় যেখানে চাষ হচ্ছে সেখানে মনে হয় হচ্ছেও বেশি। 10 টাকায় অনেক কলমির শাক দিয়েছিল। আর শাক ভাজা করতে না আমার বেশ মজার লাগে, কেন বলো তো, যখন কড়াইতেই দেয় একদম ভর্তি শাক থাকে, কিন্তু ওই নাড়তে নাড়তে আবার সেই কড়ার এক কোণে পড়ে থাকে। সে যতই বেশি শাক দেওয়া হোক না কেন, সেই কড়ার নিচে গিয়েই পড়ে থাকবে। তো এইখানে সমস্ত কিছু হয়ে গেছে, মাঝখানে রুটিগুলোও সব করে নিয়েছি দেখতেই পেলে। তো এখন ওখানে ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি। তো ওখানে যেরকম ওকে দেই একটা তরকারি, সাথে আমিষ থাকলে দিয়ে দেই একটু ডিম সিদ্ধ। কারণ দেখো, আমরা তো দুপুরবেলা মাছের ঝোল ভাত খাচ্ছি, ওর কি সেখানে এরকম একটা তরকারি আর রুটি খেতে ভালো লাগবে? তো সেই জন্য একটা ডিম সিদ্ধ ওকে দিয়ে দেই। তো সমস্ত কিছু করে ও বেরিয়ে গেল। মাঝখানে আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়া লেগে গেছিলো। কারণ যে কাজগুলো আমি 5:30টার মধ্যে উঠে শুরু করি, সেইগুলো আজকে শুরুই করেছি 6:30টার থেকে। ভাবো তো, 1 ঘন্টা লেটে। সকাল থেকে যেন মনে হচ্ছিলো পুরো একটা যুদ্ধক্ষেত্রে আমি নাম লিখিয়েছি। আর গ্যাস দুটোকে মনে হচ্ছিল ওদেরকে ঠেলা মারি যে তোরা আরেকটু তাড়াতাড়ি চল। তো যাই হোক, আজকে যেহেতু ঝিঙে আলুর তরকারি করেছি না, তো খুব একটা বেশি সময় লাগেনি, তো সেই জন্য তাড়াতাড়ি করে হয়েও গেছে। তো এই যে তারপরে উপরে চলে এসেছি, এসে এখন এই যে উপরের ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নেব। আর আজকে তো বুধবার, আর তোমরা তো জানোই বুধবার মানেই কিন্তু আমি ওপরটা পুরো ভালোভাবে করি। হ্যাঁ, নিচটাও করি, তবে নিচটাতে না সবসময় ভিডিও করা সম্ভব হয় না, তবে মাঝে মধ্যে তোমাদের সাথে নিচটাও শেয়ার করে থাকি। তো দেখো, এখানে এখন আর কি বিছানাটা ক্লিন করে নিয়ে এখন জানলাগুলো আগে খুলে দিচ্ছি, যাতে ঘরের গরমটা একটুখানি বেরিয়ে যায়। আর অনেকেই জিজ্ঞেস করেছিলে আমি এই মানি প্ল্যান্ট গাছটা এইভাবে কিভাবে করেছি। তো মানি প্ল্যান্ট গাছটা করতে কিচ্ছু না, এই গাছটা যেটা তোমরা দেখছো এটা তৈরি করতে আমার প্রায় বছরখানেক লেগেছে। আর ওটাকে ওইভাবে করেছি, সেটা হচ্ছে প্রথমে তো যেমন ধরো নর্মালি আমরা গাছের মাটি তৈরি করি সেরকম করে মাটি তৈরি করেছি। আর ভেতরে দেখছো না গাছটা ওরকম সোজা হয়ে রয়েছে, ভেতরে কিন্তু একটা মস স্টিক দেয়া আছে। আর সেই মস স্টিকটাকে ঘুরিয়ে প্রায় ওখানে 4-5খানা গাছ না একসাথে দেয়া আছে। আজ গাছগুলো যখনই বেড়েছে তখনই ওদেরকে না মস স্টিক দিয়ে পুরো গোল গোল করে ঘুরিয়ে দিয়েছি, যার জন্যে জিনিসটা দেখতে বেশ এত ঝোপালো হয়েছে।
তো এই হচ্ছে ব্যাপার, মানি প্ল্যান্ট গাছটা এইভাবেই তৈরি করেছি। তো তারপর দেখো আমার যা ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলোকে সমস্তটা শুরু করে দিয়েছি, কারণ কাল তো আবার বৃহস্পতিবার, ডাস্টিং করা যাবে না। আর জানো তো এমন একটা অভ্যেস হয়ে গেছে না, বৃহস্পতিবারের আগের দিন না মনে হয় সারা বাড়িটারই একদম সবসময় পরিষ্কার ঝকঝকে করে রাখি, যাতে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আমার সংসারের ওপর থাকে। আর দেখবে ছোটোর থেকে কিন্তু আমরা শুনেই আসি যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশেই হচ্ছে মা লক্ষ্মীর বাস। মা লক্ষ্মী হচ্ছে শান্ত শিষ্ট, যেখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, তারপরে শান্ত মন থাকে, সেখানেই কিন্তু মা লক্ষ্মীর বসবাস থাকে। তাই জানি না কতটা সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে পারি, তবে দেখো কোনো কাজে চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। তাই যতটা আমার পক্ষে সম্ভব হয় আমি কিন্তু ঠিক ততটাই একদম বলতে পারো নিজের সম্পূর্ণটা দিয়েই এগুলো করার চেষ্টা করি। আর এই যে ওপরের যে ফার্নিচারগুলো দেখো না, এগুলো তো কাঠের, এগুলোতে তো জল ঠেকানো যায় না, যার জন্যে বলতে পারো আমাকে এইভাবে ডাস্টিংটা রেগুলার বেসিসে করতেই হয়, নাহলে এত ধুলো আটকায় না। সেই ধুলোগুলো না ক্যামেরাতে বোঝা যায় না, কিন্তু খালি চোখে দেখলে পুরো বোঝা যায়। আর তোমরা তো জানোই এই দুই সাইড কীরকম আমার পাউডারে মাখামাখি থাকে। তো সমস্ত কিছু দেখো সেই জন্য নামিয়ে ভালো করে নিচ্ছি। প্রত্যেক দিন নামাই না, তবে সপ্তাহে একটা দিন যদি নামিয়ে ভালো করে রাখি না, আর সারা সপ্তাহ মানে হালকা হাতে করলেও কিন্তু প্রয়োজনটা অনেকটাই মিটে যায়। তো এইখানে দেখো উপরে যেখানটা ঠাকুরের ফটোগুলো থাকে সেখানটা করে নিয়েছি। আর এখন এইদিকে যে শোপিসগুলো থাকে সেগুলো প্রত্যেকটাকে সুন্দর করে মুছে একদম চকচকে করে ওদের সবাইকে ওদের জায়গায় রেখে দিচ্ছি। আর এই দিকে তাকে যেমন ধরো থাকে, ওদিকে একটা সিঁদুর কোটো, এখানে এই ছোট্ট ফুলদানিটা, এখানে কৌশিকের একটা মেমেন্টো, এই সমস্ত কিছু কিন্তু একদম মানে কি বলবো, মানে যতটা সম্ভব আমি পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি, ততটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো চলো এইগুলো করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করে নিই। আমার গত ভিডিওতে আয়ুষী চক্রবর্তী দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তোমার কাজ থেকে অনেক কিছু শেখা যায়। সত্যি থ্যাংক ইউ গো, যে আমার এইটুকু সংসার জীবনে আমি যেটুকু যা শিখেছি সেটা দিয়েও আমি তোমাদেরকে শেখাতে পারছি, বলতে পারো এখানেই আমার এই কাজগুলোর সার্থকতা। আর তোমরা অনেকেই বলো আমার কাজ করা দেখে তোমার যে এনার্জি বেড়ে যায়, সেটা শুনে যে আমার কত ভালো লাগে যে দূর থেকেও আমি এত মানুষের ভালোবাসা পাচ্ছি, প্লাস তাদেরকে তাদের প্রয়োজন মতো হেল্প করতেও পাচ্ছি। এটা যে আমার কাছে কতটা আনন্দের। আর কমেন্ট করেছিল আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে জামাই ষষ্ঠী নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপর শরীরটাও একটুখানি খারাপ ছিল, আজকে অনেক দিন পর ভিডিও দেখে ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ গো দিদিভাই। আর তুমি যেটা বললে না জামাই ষষ্ঠীর পর শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো, আমারও বলতে পারো সেই রকমই অবস্থা। ধরো জামাই ষষ্ঠী ছিল রবিবার, তার আগে শনিবারের দিন মার সাথে বাজারে গেছিলাম, দিয়ে তারপর ধরো শনি রবি দুদিন ধরে যা ধকল গেছে তার রেশ আমার সোম মঙ্গল কাটাতেই চলে যাচ্ছে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা তো জামাই ষষ্ঠীর দিন পরেছিলাম। এই শাড়িটা তোমরা অনেকেই বলেছো খুব সুন্দর দেখতে। আসলে এই শাড়িটার একটা স্পেশালিটিও আছে, এটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি। তবে জানো তো ভাত কাপড়ের ফটোগুলো যে কোথায় রেখেছি, তোমাদের সাথে যে দুটো একটা শেয়ার করব, সেই ফটো যে কোথায় আছে খুঁজেই পাচ্ছি না। হয়তো বা ল্যাপটপ বা পেন ড্রাইভের মধ্যে আছে, কিন্তু সেইগুলো খুলে তার থেকে ছবি বার করে আর আপলোড করা কথা মানে কি বলো তো, ওইখানে বড্ড আলসেমি লাগে যে অত ছবির ভিড়ে একটা একটা করে ছবি খোঁজা। তবে দেখি একটুখানি ফাঁকা টাইম থেকে তোমাদের সাথে সবই না একটু করে শেয়ার করার খুব ইচ্ছা আছে, কারণ তখন তো আমি ব্লগিং করতাম না, তাই সেই সমস্ত সুন্দর স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখছি কবে কি করতে পারি। আর এইদিকে দেখো আগের দিন দেখালাম না মার কাছ থেকে একটা বড় স্পাইডার প্ল্যান্ট এনেছিলাম, তার সত্ত্বেও যেন এই ছোটো ছোটোগুলোও মার কাছ থেকে নিয়ে এসেছিলাম। মার কাছে তো এইগুলো এত হয়েছে, মা তুলে ফেলে দিচ্ছে, তাই মাকে বললাম মা তুলে ফেলো না, তুমি আমার জন্য রেখে দাও। তো এইবার এদেরকে খুবই যত্ন করছি, দেখি কতটা কি বাঁচাতে পারি। তো এইখানে গাছটাকে বসিয়ে এইদিকে আর কি যেখানে টেবিলে থাকে সেখানে রেখে দিলাম। আর ঘরটা তো মোটামুটি ডাস্টিং করার সমস্তটাই হয়ে গেছে, এখন শুধু এইদিকে সোফার এদিকটা করলেই কিন্তু হয়ে যায়। সোফার এই দিকটা জানো তো খুব একটা বেশি আসাও হয় না, বসাও হয় না, খুব রেয়ার বলতে পারো, সপ্তাহে একদিন কি দুদিন। তাহলেও জিনিসপত্র যতক্ষণ থাকে ততক্ষণ তো পরিষ্কার পরিপাটি করে গুছিয়েই রাখতে হবে। আর আমাদের হাউসওয়াইফ বলো আর বাড়ির বউ বলো, আমাদের কিন্তু প্রত্যেকেরই দায়িত্ব, যতই আমরা মানে বাইরে কাজ করি আর যাই করি, সংসারটা গুছিয়ে রাখার মতো একটা সুন্দর কাজ কিন্তু আমাদের ওপরে এসেই পৌঁছায়। দেখবে যারা আমরা বাইরে কাজ করি তারাও কিন্তু দিনের শেষে যতটা পারি এসে কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। ওই বাইরে কাজ করছি বলে ঘরের কিছু করব না, এই মনোভাবই কিন্তু আমাদের মধ্যে কখনো আসে না। তখন মনে হয় না ঘরে বাইরে একদিকে একদম ফুলফিলভাবে সমস্ত কিছু সামলাতে হবে। তো দেখতেই তো পেলে ঘর ঝাড় দিতে খানিকক্ষণ বসেই পড়লাম, কোমরটাতে এত যন্ত্রণা করছে না, প্লাস ওই কোমর যন্ত্রণা নিয়ে যেই ঝাড় দিতে গেছি না, পায়ে শিরায় খেলাম টান, তারপর থেকে না পাটা ঠিক খটখট করে ভেতরে বোঝা যাচ্ছে।
তো এই দুদিনের বলতে পারো যা ধকল ছিল তার জেরে এই কোমর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখন জানি না আবার কবে ঠিক হবে, কারণ দেখো রেস্ট তো আর হয় না। হ্যাঁ, 1-2 দিন যদি রেস্ট নিই ঠিক হয়ে যাব, কিন্তু ওই যে রেস্ট তো আর কপালে ভগবান লেখেনি। তাই যত যাই হোক কাজ কিন্তু টুকটুক করে ঘুরে যেতেই হবে। তো ওপরের সমস্ত কাজ ছেড়ে এই যে নিচে চলে এসেছি। আর সকালবেলা তো ওই তরকারি করেছিলাম, তবে তরকারিটা যেহেতু আর অল্পই আছে তো তরকারিটা দুপুরের জন্য রেখে দিয়েছিলাম। আর আমার জন্য এখানে একটু ডিম আর আলু দিয়ে ভেজে নিয়েছিলাম, তার সাথে নিয়ে নিয়েছিলাম রুটি। তো এই ছিল আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট, ওদিকে বাপিরও খাওয়া হয়ে গেছে। এখন এখানে রান্নার এখানে চলে এসেছি। তোমাদেরকে বলেছি না ডিমের একটা স্পেশাল রেসিপি করব, তো সেইটাই আজকে করছি এখন। তো দেখো ওখানে একটা মিক্সিংয়ের যে জারগুলো থাকে না তার মধ্যে নিয়ে নিয়েছি আদা, আর দিয়েছি হচ্ছে অনেকটা পরিমাণে রসুন, টমেটো, একটুখানি পেঁয়াজ দিয়েছি আর 2টো মতো শুকনো লঙ্কা। তো ওইটা দিয়ে একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেবো। আর এদিকে খানিকটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। আর এই যে দেখো ডিমগুলো কিন্তু সেদ্ধ করাও হয়ে গেছে। ডিম পরে বাপি এনে দিয়েছিল, তারপরেই সেদ্ধ করেছি, সকালবেলা তো ডিম ছিল না। আর যে স্পেশাল জিনিসটা তোমাদেরকে বললাম না, সেটা হচ্ছে এই যে আজকে ডিমের কারির মধ্যে কিন্তু একটু মাটনের চর্বিও দেবো। এত দারুণ খেতে হয়েছিল কি বলবো তোমাদের। আর কি বলো তো, যা গরম পড়েছে, বেশ প্রাণ ভরে মাটনটা তো এখন খাওয়া যাচ্ছে না, তাই অল্প করে চর্বি এনেছিলাম। কতটা বলো তো, আমাদের এখানে চর্বি আর কি বিক্রি হচ্ছে 50 টাকা করে শ, তো আমি নিয়ে এসেছিলাম মাত্র 30 টাকার। তো বুঝতেই পারছো কয়টুকু হয়েছে, মানে খুব সামান্য, ওই ধরো 50 গ্রামের থেকে একটুখানি বেশি। তো এইটুকু চর্বি দেওয়াতেই না এত সুন্দর এটার টেস্ট এসেছিল কি বলবো। তো ওদিকে দেখো ডিমগুলো তো ভেজে তুলে নিয়েছি। তারপর এখানে কড়ার মধ্যে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভাজা করে নিয়ে তার মধ্যে কিন্তু পেঁয়াজও দিয়েছিলাম। দিয়ে যে মশলাটা বানালাম তখন সেই মশলাটা দিয়ে এর মধ্যে এক এক করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে মিট মশলা সমস্ত কিছু দিয়ে ভালোভাবে তেল ছাড়া করে কষিয়ে নিয়ে যে মাটনের চর্বিগুলো ছিল সেইগুলো দেখো এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। ব্যাস, এখানে আর কিচ্ছু করতে হবে না। এইবার সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছি, যেহেতু এখান থেকে না একটু বাদেই তেল ছাড়তে শুরু করবে, তাই একটু জল দিয়ে দিলাম যাতে কড়ার নিচে না লেগে না যায়। কারণ সেই সুযোগটাতে আমি এখানে এত বাসন মাজবো, আর ওটা ওখানে না হলেও ধরো মিনিট 15 ভালো করে কষানো হয়ে যাবে, যতক্ষণ না মাটনের চর্বি থেকে তেল ছাড়তে শুরু করবে। তো এখানে তো দেখছিলে এক বেসিন ভর্তি বাসন। আর জানো তো আমাদের বেসিনটা কিন্তু একদম মানে সব থেকে যেটা বড় সাইজ হয় সেই সাইজের বেসিন, তাতে যদি এত বাসন থাকে তাহলে ভাবো ওর মধ্যে কত বাসন ছিল। আর জানো তো এই যে টিনের বাটিটায় আজকে ডিম সেদ্ধ করতে গিয়ে দেখো কি করেছি, বাটিটা কি মনে হলো এগ বয়লারটা না বার করতে ইচ্ছা করলো না, আর কি ভালো লাগছিল না তো কাজ করে, তাই ওটা আর বার করতে ইচ্ছা করলো না। তো এই বাটিটা করে বসালাম, দেখেছো বাটিটার কি দুর্দশা হয়ে গেছিলো। তো যাই হোক 10 মিনিট ধরে ভালো করে ঘষে ওটাকে তুলে নিয়েছি। দিয়ে এখন বাদ বাকি যা বাসনগুলো আছে সেগুলো তো সমস্তটাই মেজে হয়ে গেছিলো। এখন এখানে আর কি সব ধুয়ে রেখে দিচ্ছি, কারণ পিসির যে কবে দেখা পাবো আমরা কেউ জানি না। পিসি তো বলেছে শুক্রবারে আসবে, তাও কি আমাদেরকে যেন ফোন করতে হবে যে পিসি তুমি কি আসবে। তাহলে ভাবো কাজের লোককে আর মালিককে, মানে অবস্থাটাই পুরো উল্টে গেছে। তো ওখানে বাসন মাঝে দেখো এখানে কিন্তু যে মশলাটা কষিয়েছিলাম আলু দিয়ে আর চর্বি দিয়ে, তার থেকে কিন্তু ভালো মতো তেল ছেড়ে গেছে। এখন এখানে আর কি যেরকম গ্রেভি রাখবো সেরকমই একটু জল দিয়ে দিলাম, যেহেতু আমি একটু ঝোলঝোল করবো তাই এখানে একটু জলটা বেশি করেই দিয়েছি। দিয়ে যে ডিমগুলো সেদ্ধ করা ভাজা ছিল তো সেগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু এখানে করতে হবে না। এটা দেওয়ার পর মিনিট 5 ফুটিয়ে তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, এই যে তৈরি আমাদের ডিমের একটা সুন্দর কারি। এর যা গন্ধ বেরিয়েছিল না, মানে বলতে পারো গন্ধে গন্ধেই ভাত খাওয়া হয়ে যাবে। কৌশিক তো রাত্রে পুরো আঙুল চাটছে যে এত সুন্দর খেতে হয়েছে। আর সত্যি কথা বলতে মাটনের চর্বি খেতে আমার দারুণ লাগে, তাই আমার বলতে পারো এটা উপরি পাওনাই হয়ে গেছে। ডিমও ভালো লাগে প্লাস মাটনের চর্বি, সব দিয়ে আজকে লাঞ্চটা দারুণ ছিল। তো আর আমার গত ভিডিওতে রিয়া সিংহ দিদিভাই কমেন্ট করেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম, প্রতিদিনের মতো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো দিদিভাই। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, ছোট্ট পাখি আইডি থেকে দিদিভাই, বিউটিস মেকওভার লাইফস্টাইল আর রুমা ব্লগস থেকে দিদিভাই লিখেছে আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, ভিডিওর মধ্যে তুমি যে কমেন্টগুলো পড়ো বেশ ভালো লাগে তোমার মুখে শুনতে, থ্যাংক ইউ গো দিদিভাই। আর কমেন্ট করেছিল কিউটেক্স কুইন থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে ফার্স্ট কমেন্ট দিদিভাই খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ গো।
আর কমেন্ট করেছিল ইন্দ্রজিৎ হারি আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল পিয়ালি দে দিদিভাই, আর কমেন্ট করেছিল কোয়া সাহা দিদিভাই। তো দিদিভাই লিখেছে কৌশিকের লাঞ্চ বক্সটি দেখে খুব ভালো লেগেছে, আমিও নিয়েছি কিন্তু খুব ছোট। হ্যাঁ গো দিদিভাই, ওগুলো খুবই ছোট। ওর ধরো ওই যে বাটিগুলো দেখো না, একটা বাটিতে ভাঁজ করে 2টো রুটিই যায়, যদি 3খানা ঢোকাতে যায় না ওর সাথে যুদ্ধ করতে হয়। এগুলো দেখতে বলো বাইরে থেকে কত বড় আর সুন্দর লাগে, কিন্তু ভেতরের বাটিগুলো এত ছোট থাকে। প্লাস তাতে কিন্তু খাবার বলবো যে গরম থাকে তাও না, খাবারও ঠান্ডা হয়ে যায়। শুধু একটাই কি সুবিধা বলো তো, ওই মানে কোনো কারণে যদি ঝোল টোল পড়ে যায় ব্যাগের মধ্যে মাখামাখি হবে না, এইটাই একটা সুবিধা। তো যার জন্যই ওকে ওই টিফিন বক্সটাই সাজেস্ট করেছিলাম। আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, টুম্পা দিদিভাই, রাজিয়া খান, আর গণেশ শ্যামলী আইটি থেকে রাখি দিদিভাই লিখেছে দিদিভাই সত্যি তুমি খুব ঠান্ডা মাথার মানুষ, মানে এত কাজ একা হাতে করো, তাও সাজিয়ে গুছিয়ে করো, কি তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যায়। কি করবো বলো, কেউ তো করার নেই। আর আগোছালো অপরিষ্কার থাকতে আমি একদমই পছন্দ করি না, তাই বলতে পারো যতই সময় লাগুক যতই কষ্ট লাগুক, শরীর খারাপ হলেও একটুখানি করে বসি আর কাজ করি, তা হলেও কিন্তু সমস্ত কিছু পরিপূর্ণ গুছিয়ে রাখার চেষ্টা করি। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল আসিফ ফারজানা থেকে দিদিভাই, সুমনা দত্ত দিদিভাই, মনীষা কিচেন লাইফস্টাইল থেকে দিদিভাই, আর রাজিয়া লিখেছো যে তুমি তোমার চ্যানেলে ভিডিও ছাড়ছো কিন্তু ভিউজ আসছে না বলে তুমি ডিমোটিভেট হয়ে পড়ছো। একটা কথাই হলো, ডিমোটিভেট হয়ে না, কারণ ইউটিউবে টিকে থাকতে হলে প্রচুর ধৈর্য দরকার। তুমি আমারই দেখো না, সবসময় কি ভিউজ সমান থাকে, কখনো আপ ডাউন তো করবে, কিন্তু তাই বলে কিন্তু ডিমোটিভেট হলে একদমই চলবে না। আর তোমাকে একটা সাজেশান দেবো, তুমি যে ভিডিও ছাড়ছো না সেই ভিডিওর লিঙ্ক কখনো ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো কি এমনকি কারোর সাথে কিন্তু কখনো শেয়ার করবে না। তুমি তাদের সাথে তোমার চ্যানেলের নাম শেয়ার করতে পারো কিন্তু ভিডিওর লিঙ্ক কখনো শেয়ার করবে না, এতে কিন্তু চ্যানেলের রিচ ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা খুব থাকে নতুন চ্যানেলের ক্ষেত্রে, যেগুলো আমি ফেস করেছিলাম। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার কিন্তু আজকে সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আর সকালবেলা না শরীর ভালো লাগছিল না বলে কাছাকাছিগুলো করতে পারিনি, তো পরের দিকে গিয়ে সমস্ত কাছাকাছিগুলো করে নিয়েছি। আর তারপর এই যে এখানে বাপিকে খেতে দিয়ে দিয়েছি। তো ওখানে তো যা যা রান্না হয়েছিল দেখেইছো। আর এখানে দেখো কী কী আছে, এখানে আছে গাজর, তারপরে একটু পেঁয়াজ, টমেটো, তারপরে তালশাঁস, আঙুর, কালোজাম, পাতিলেবু সমস্ত কিছু দিয়ে বাপি একটা স্যালাড বানিয়েছে। তো প্রত্যেকদিন দুপুরবেলা না বাপির খাবারের সাথে এই স্যালাডটা থাকেই, তবে আজকের মধ্যে দেখলাম একটু এক্সট্রা ছিল তালশাঁসটা। তবে জানো বাপি তালশাঁস খায়, খোলা ছাড়িয়ে খায় না, সেটাই আমার বড্ড অবাক লাগে কি করে যে বাপি ওটা খায়। তো যাই হোক, এখানে বাপিকে খেতে দিয়ে না আমি একটুখানি বসে বসে এডিটিংয়ের কাজ করছিলাম, কারণ বাপির খেতে অনেকটা সময় লাগে আর আমার তো অতটা লাগে না। তো সেই জন্যে বাপির খাওয়া হয়ে গেলে তারপরেই আমি খেতে বসি, কারণ বাপির খাওয়া না হলে তো ধরো টেবিল মুছতে পারবো না, এঁঠো পাততে পারবো না, কিছুই করতে পারবো না। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ সন্ধে সন্ধে হয়েছে। তো ওখানে যা জামা কাপড় ছিল আমাদের সেগুলো সমস্তটাই তোলা হয়ে গেছে, দিয়ে এখন কাছে জলটা দিয়ে নেব। তারপরে না দুপুরবেলা যেন ঠাকুরের বেশ কিছু পোশাক ছিল সেগুলোকেও কেচে দিয়েছিলাম। তবে যেহেতু সেগুলো নাইটি চেঞ্জ করে ধরতে হবে, তাই ওই যে লাল কালারের নাইটিটা পরে সমস্ত কাজ কমপ্লিট করে দেখো এখন নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে ঠাকুরের জামাগুলো দেখছো, ঠাকুরের জামাগুলো নিয়েই কিন্তু নিচে এসে সন্ধেটা দিয়ে নিয়েছি, কারণ শরীরটা এইবার প্রচণ্ড টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল কতক্ষণে সমস্ত কাজ শেষ করব। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, আর তোমাদের সাথে অনেকক্ষণ পরেই দেখা হচ্ছে। সন্ধ্যের পর থেকে শরীরটা একদম ভালো লাগছিল না, মানে ফোন হাতে তোলা কি টিভিটাও পর্যন্ত আজকে চালাইনি, কিচ্ছু ভালো লাগছিল না। তো যাই হোক, তারপরে কৌশিক বাড়ি এলো, খাওয়া দাওয়া করলাম। আর এখন বাজে হচ্ছে কটা বাজে, ওটা 11:35। বাবা সেই 12টা, যতই চেষ্টা করি 11টার মধ্যে শুয়ে পড়বো, হয় আর না, সেই শুতে শুতে 12টাই বাজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।